আসসালামু আলাইকুম। একজন গরিব চিত্রশিল্পী যে কিনা মনের মাধুরী দিয়ে একজন মেয়ের প্রেমে পড়ে গিয়েছিল। সে তাকে মন থেকে ভালোবাসতো, তার জন্য সবকিছু করতে রাজি ছিল। একদিন সে খুব সুন্দর করে রোমান্টিক ভাবে তাকে প্রপোজ করে, কিন্তু এত ভালোবাসা পাওয়ার পরও মেয়েটি তাকে রিজেক্ট করে দেয়, কারণ সে সামান্য একজন পেইন্টার যার কিনা টাকা পয়সা নেই। শুধুমাত্র রিজেক্টই করে না, বরং তাকে খুব খারাপ ভাবে অপমান করে। কিন্তু মেয়েটি তো জানতোই না সে যে ছেলেকে আজ রিজেক্ট করছে সে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তির একমাত্র ছেলে। তাহলে কি মেয়েরা শুধুমাত্র টাকাকেই ভালোবাসে, নাকি এই রিজেকশনের পেছনে রয়েছে বড় কোনো রহস্য? নিয়ে এসেছি 2014 সালে মুক্তি পাওয়া এরকমই একটি ইন্টারেস্টিং কনসেপ্টে তৈরি চাইনিজ রোমান্টিক মুভি ফর লাভ অর মানির গল্প। এই গল্প আপনাকেও ভাবতে বাধ্য করবে যে জীবনে আসলে কিসের গুরুত্ব বেশি, টাকা নাকি ভালোবাসার। তো গল্পের শুরুতেই আমরা আমাদের মুভির মুখ্য চরিত্র লুকে দেখতে পাই। আজ লু খুবই খুশি ছিল, কারণ আজ তার ভালোবাসার মানুষটির সাথে তার বিয়ে হতে চলেছিল। সে যখন বউ সেজে একটু একটু করে তার হবু স্বামীর দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার ফোন বেজে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ সে এতক্ষণ যাবৎ নিজের বিয়ের এক অপূর্ব সুন্দর দৃশ্য দেখছিল। তাকে তার বান্ধবী মিন কল করলে সে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে। আসলে লু একজন এয়ার হোস্টেস ছিল এবং মিন তাকে যথাসময় ডিউটিতে আসার জন্যই কল করেছিল। অন্যদিকে আমরা চ্যাংকে দেখতে পাই যে কিনা অস্ট্রিয়ার রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। লু যখন ডিউটিতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল, তখন চ্যাং হঠাৎই গাড়ি নিয়ে লুর সামনে চলে আসে, আর একটুর জন্য লুর অ্যাক্সিডেন্ট হয় না। ঘটনার আকস্মিকতায় লু হতভম্ব ছিল। তখন চ্যাং লুয়ের একটি ছবি তুলে নেয়। মিং চ্যাংকে বকা দিয়ে লুকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর লু এবং মিং ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল। লুকে এদিক ওদিক তাকাতে দেখে মিং জিজ্ঞাসা করে তাকে নিতে কি ইয়াং আসবে কিনা। ইয়াং হলো লুর বয়ফ্রেন্ড। উত্তরে লু বলে ইয়াং তাকে মেসেজ দিয়ে জানিয়েছে সে কিছুদিনের জন্য ইউএস গিয়েছে। সে আরো বলে যে সে এবং ইয়াং খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে, তাই সে তার চাকরিটি ছেড়ে দিয়ে ইয়াং এর সাথে সংসার করবে। আর সে যেহেতু চাকরি ছেড়ে দিবে, তাই সে মিনকে ডিনার ট্রিট দিবে। এছাড়া ইয়াং এর ক্রেডিট কার্ড তো তার কাছেই আছে। পরবর্তী দৃশ্যে তারা চীনে ফিরে আসে। লু অলরেডি তার চাকরি ছেড়ে দিয়েছিল। তারা দুজন অনেক ঘোরাঘুরি করে এবং খাওয়া দাওয়া করে। এরপর তারা ইচ্ছে মতো টাকা খরচ করে শপিং করে। শপিং শেষে তারা যখন বাড়ি ফিরছিল, তখন তারা একটি 5 স্টার হোটেলে বিয়ের অনুষ্ঠান চলতে দেখতে পায়। কিন্তু কাকতালীয় ভাবে বিয়ে বাড়ির গ্রুমের নাম এবং লুয়ের বয়ফ্রেন্ডের নাম একই, অর্থাৎ ইয়াং। মিং এখানে লুয়ের সাথে মজা করে এবং বলে এখন যদি সত্যি ইয়াং এই বিয়ে বাড়ির ভেতরে থাকে তাহলে সে কি করবে। একথা শুনে লু কিছুটা চিন্তিত হয়ে যায়, যা দেখে মিং বলে আর কিছুক্ষণ থাকলে হয়তো বা লু চিন্তায় মারা যাবে। লু মিং এর কথা শুনে হোটেলের ভেতরে প্রবেশ করে। সেখানে প্রবেশের সময় তার মনে পড়ে যায় ইয়াং তাকে এই হোটেলে ডিনারের জন্য নিয়ে এসেছিল এবং লুকে তার নো লিমিটস কার্ডটিও উপহার দিয়েছিল। ওই সময় লু হোটেলের ভেতরে গিয়ে দেখতে পাই ওই গ্রুম আর কেউ নয় বরং তারই বয়ফ্রেন্ড ইয়াং। এটা দেখে তার পায়ের নিচে থেকে যেন মাটি সরে যায়। ইয়াং তাকে চিট করে অন্য একজনকে বিয়ে করছিল। ওই সময় ইয়াং ও তাকে দেখতে পায়, কিন্তু সে লুকে কিছুই বলতে পারছিল না। লু কান্না করতে করতে হোটেল থেকে বেরিয়ে আসে। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু লু এক মনে কান্না করতে করতে হেঁটেই চলেছিল, যার জন্য সে সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত ছিল। আজ সে তাকে এত বড় ধোঁকা দিয়েছে যা সে স্বপ্নেও কখনো কল্পনা করেনি। এখানে সে রাস্তার দিকেও খেয়াল করে না। হঠাৎই তার অ্যাক্সিডেন্ট হতে লাগলে ইয়াং তাকে বাঁচিয়ে নেয়। ইয়াং তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। সে বলে সে শুধুমাত্র তাকেই ভালোবাসে, আর সে যাকে বিয়ে করছে তা তো লোক দেখানো ছাড়া আর কিছুই নয়, কারণ মেয়েটি অনেক ধনী এবং তাকে বিয়ে করলে মেয়েটির বাবার সবকিছু তার হবে, যা সে 10 বছর পরিশ্রম করেও পাবে না। তার বিয়ে বিজনেস ছাড়া আর কিছুই নয় এবং তার স্ত্রী হলো তার পার্টনার। এর প্রক্ষান্তরে লু জিজ্ঞাসা করে যে তাহলে সে কে? সে কি তার জন্য একটি খেলনার পুতুল মাত্র? ইয়াং লুকে তার ভালোবাসার উপর বিশ্বাস রাখতে বলে। সে আরো বলে বিয়ে তো শুধুমাত্র একটি কাগজের সই। মানুষ যাকে ভালোবাসে তাকে বিয়ে করা লাগবে এরকম কোনো কথা নেই। তার সাথে এভাবেই সারা জীবন কাটানো যায়। তাছাড়াও বিয়ে ছাড়া ইয়াং লুকে টাকা গয়না বাড়ি গাড়ি সবকিছুই দিবে বলে আশ্বস্ত করে। তবে লু বলে সে এই সব কিছুর পরোয়া করে না। টাকা দিয়ে তার ভালোবাসা কেনা যায় না। ইয়াং বলে কে বলেছে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না? টাকা দিয়ে সবকিছু কেনা যায়। লু এখন তার সাথে থাকতে রাজি হচ্ছে না, কেননা ইয়াং এখন পর্যন্ত তাকে ভালো কোনো অফার দেয়নি, যা শুনে লু অনেক বেশি রেগে যায়।
ইয়াং তাকে এটাই বুঝাতে চাইছিল যে টাকা দিয়ে লুয়ের ভালোবাসাও কিনে নিয়েছে সে। লু অভিমান করে চলে যেতে লাগলে ইয়াং তাকে জড়িয়ে ধরে এবং তাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু লু ইয়াং এর ঠোঁটে আঘাত করে, যার ফলে তার ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। এরপর সে চিৎকার করে বলে যে ইয়াং যেন তার এই কাটা ঠোঁট নিয়ে তার হবু স্ত্রীর কাছে যায়। সেই সাথে সে ইয়াং এর ক্রেডিট কার্ডটিও গালে দিয়ে তার মুখের উপর ছুঁড়ে মেরে চলে যায়। প্রিয় মানুষের থেকে ধোঁকা খেয়ে লু ভীষণভাবে মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে গিয়েছিল, যে কারণে সে এই সকল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মৃত্যুকে বেছে নেয়। লু একটি বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ইতিমধ্যে বিল্ডিং এর নিচে উদ্ধার কর্মীরা চলে এসেছিল এবং তাকে শান্ত করার চেষ্টা করছিল। তারা তাকে আইনি সহায়তা দিবে বলেও আশ্বস্ত করে। নিচে অনেক মানুষের ভিড় জমে যায়। সে মানুষদের মধ্যে চ্যাংও ছিল। চ্যাং আর এক মুহূর্ত দেরি না করে লুকে বাঁচানোর জন্য বিল্ডিং এর ছাদে পৌঁছে যায়। এদিকে লুয়ের চোখে ইয়াং এর স্মৃতি ভেসে ওঠে। মনের দুঃখে সে লাফ দিয়ে দিবে, ঠিক তখনই চ্যাং এসে তার হাত টেনে ধরে। লু চ্যাং থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে আবারও লাফ দিতে গেলে চ্যাং তার হাত ধরে ফেলে, কিন্তু সে বেশিক্ষণ তাকে ধরে রাখতে পারে না এবং তারা দুজনই ছাদ থেকে নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত তারা দুজন উদ্ধার কর্মীদের এয়ারব্যাগের উপরে পড়ে এবং সেই যাত্রায় বেঁচে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ওই দুজনকে পুলিশ স্টেশন থেকে বের হতে দেখতে পাই। চ্যাং লুককে ধন্যবাদ জানাতে বলে, কারণ সে তার জীবন বাঁচিয়েছে। তখন লু বলে সে তাকে বাঁচিয়েছে কেন, সে তো তাকে বাঁচাতে বলেনি। চ্যাং বলে এটা তার বাড়ি, যেখানে তার বাবার সাথে তার অনেক স্মৃতি রয়েছে, আর সে যদি তাকে না বাঁচাতো তাহলে তার বাড়ির সাথে জড়িত সুন্দর স্মৃতিগুলো নষ্ট হয়ে যেত এবং এক ভয়ানক স্মৃতিতে পরিণত হতো। এখন এরপর চ্যাং লু এর পিছু পিছু যেতে থাকে, যাতে করে রাস্তায় লু নিজের কোনো ক্ষতি না করে বসে। ওই সময় লু একটি গাড়ির সাথে ধাক্কা খেতে লাগলে চ্যাং তাকে বাঁচিয়ে নেয়। চ্যাং তাকে সাবধানে চলাচল করতে বলে, তবে লু তার কথায় পাত্তা দেয় না। লু একটি ক্যাফেটেরিয়া দেখিয়ে চ্যাংকে বলে সে এই ক্যাফের মালিক, আর যদি কখনো চ্যাং এর লুয়ের জন্য চিন্তা হয় তাহলে যেন সে এই ক্যাফেতে চলে আসে। চ্যাং বলে সে যখন অস্ট্রিয়াতে ছিল তখন এই নামের একটি ক্যাফেতে যেত। চ্যাং এর তবুও লুকে নিয়ে চিন্তা হচ্ছিল, তাই সে লুকে প্রমিস করতে বলে যে সে কাল সকালে সূর্যোদয় দেখবে, অর্থাৎ সে ইনডাইরেক্টলি লুকে নিজের ক্ষতি করতে মানা করে। যার কথা শুনে লু মজা করে বলে সে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করে আর এরপর মারা যাবে। এখন সে ফাইনালি চ্যাংকে ধন্যবাদ জানিয়ে বাড়িতে চলে যায়। চ্যাং বাড়ি ফিরে তার ল্যাপটপের গ্যালারি চেক করছিল, তখন সে লুর একটি ছবি দেখতে পায়। তখনই তার মনে পড়ে যায় যে এই লু আর কেউ নয়, বরং অস্ট্রিয়াতে যে মেয়েটির সাথে তার অ্যাক্সিডেন্ট হতে চলেছিল সেই মেয়েটি। পরদিন সকালবেলা চ্যাং লু এর ক্যাফেতে যায়। লু তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। লু চ্যাংকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তখন চ্যাং তার কাছে ক্ষমা চায়। লু অবাক হয়ে ক্ষমা চাওয়ার কারণ জিজ্ঞাসা করলে চ্যাং তাকে তার স্কেচ বুকটি দেখায়, যেখানে সে লু এর একটি ছবি এঁকেছিল। চ্যাং বলে কিছুদিন আগে অস্ট্রিয়াতে লুকে একটি গাড়ি প্রায় ধাক্কা দিয়েছিল। লু অবাক হয়ে বলে তাহলে সেদিন চ্যাং সেই গাড়িতেই ছিল। চ্যাং তাকে সেদিন ভুল করে মারতে গেলেও কাল তাকে বাঁচিয়ে নিয়েছে, তাই তাকে সরি বলতে হবে না। তখন চ্যাং তাকে জিজ্ঞাসা করে যে সে তো একজন এয়ার হোস্টেস, তাহলে সে ক্যাফেটেরিয়া কেন খুলেছে? এর মানে কি তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে? লু হেসে বলে তাকে বরখাস্ত করা হয়নি, বরং সে নিজে থেকেই চাকরি ছেড়ে দিয়েছে। সে চ্যাংকে জিজ্ঞাসা করে যে সে কি কার রেসিং করে, যার উত্তরে চ্যাং জানায় যে সে কার রেসিং করে না, সে তো সামান্য একজন আর্টিস্ট। ওই সময় লু চ্যাং এর একটি ছবি দেখে বলে যে সে তো খুব সুন্দর ছবি আঁকে, কিন্তু সে এখনো পর্যন্ত ফেমাস কেন হয়নি? উত্তরে চ্যাং বলে সে এখনো পর্যন্ত বেঁচে আছে তাই। সকল আর্টিস্টরা মারা যাওয়ার পরই ফেমাস হয়, আর যে সকল আর্টিস্টরা বেঁচে থাকতেই ফেমাস হয় তাদের কাছে অনেক টাকা চলে আসে, যার ফলে তাদের আর্ট করার আগ্রহ কমে যায়, কারণ তারা করার মতো আরো অনেক কাজ খুঁজে পায়। আর এই কারণেই মূলত সে এখনই ফেমাস হতে চায় না। সে তো সামান্য একজন আর্টিস্ট যে কিনা পরিশ্রম করে তার নিজের একটি আর্ট এক্সিবিশন খুলতে চলেছে। যা শুনে লু খুশি হয়ে তাকে শুভেচ্ছা জানায়। তারা দুজন একসাথে অনেকক্ষণ গল্প করে। সন্ধ্যাবেলায় চ্যাং তার আঁকা ছবিটি লু এর ক্যাফেতে টাঙিয়ে দেয়। ওই সময় লু তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু তখনই দুজন দুষ্টু ছেলে এসে লুকে খাবার দিতে বলে। লু ক্যাফে বন্ধ হয়ে গিয়েছে বলে তাদেরকে চলে যেতে বলে, কিন্তু ছেলেগুলো লু এর সাথে অসভ্যতা করতে শুরু করে, যা দেখে চ্যাং রেগে যায় এবং তাদের হাত থেকে লুকে ছাড়িয়ে নেয়। এর ফলে তাদের দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লু একটা বোতল দিয়ে ছেলেগুলোকে আঘাত করতে যায়, কিন্তু সে ভুলবশত চ্যাং এর মাথায় বোতলটির আঘাত করে। এর ফলে চ্যাং সেখানে অজ্ঞান হয়ে যায়, আর এটা দেখে ছেলেগুলো ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। লু চ্যাংকে
ডাকতে থাকলে চ্যাং এর জ্ঞান ফিরে আসে। আর এরপর তারা দুজন একটি স্ট্রিট ফুডের দোকানে খাবার খেতে যায়। লু এখানে চ্যাংকে হসপিটালে নিয়ে যেতে চাইলেও চ্যাং বলে সামান্য ব্যথার জন্য হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এরপর তারা দুজন গল্প করতে থাকে। চ্যাং বলে এখানকার সবকিছু আগের মতোই রয়ে গিয়েছে। সে জানায় যে সে এখানকারই একটি এলিমেন্টারি স্কুলে পড়তো। লু হেসে বলে সেও ওই একই স্কুলে পড়ালেখা করেছে। তারা দুজন এই নিয়ে হাসাহাসি করতে থাকে। তারা আরো কিছুক্ষণ গল্প করে। আর এরপর বৃষ্টি এলে চ্যাং তার জ্যাকেটটি মাথায় দিয়ে লুকে বৃষ্টি থেকে বাঁচিয়ে বাড়ি পৌঁছে দেয়। এখন এখান থেকে চলে যাওয়ার আগে চ্যাং লু এর কাছে তার নাম্বার চায়। চ্যাং নিজের সাথে করে ফোন নিয়ে এসেছিল না, আর এই কারণেই লু তার হাতে তার নাম্বারটি লিখে দেয়। এরপর সে লুকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বৃষ্টির পানিতে তার হাতে লেখা নাম্বারটি মুছে যেতে পারে, আর এই কারণেই চ্যাং তার হাত পকেট থেকে আর বের করে না। লু জানালা দিয়ে তার এই সকল কাণ্ড দেখে হাসতে থাকে। মিং লুকে জিজ্ঞাসা করে সে কি কাউকে ডেট করছে। লু বলেন না, চ্যাং শুধুমাত্র তার একজন ভালো বন্ধু। অন্যদিকে এত সাবধানে রাখার পরও বৃষ্টির পানিতে লুয়ের নাম্বারটি মুছে গিয়েছিল, যে কারণে চ্যাং হতাশ হয়ে পড়ে। পরদিন চ্যাং আর্ট গ্যালারির চিপের সাথে দেখা করতে যায়। চিপ জানায় একজন কাস্টমারের তার আঁকা ছবিগুলো পছন্দ হয়েছিল। কাস্টমারটি প্রথমে ছবিগুলো কেনার জন্য রাজি হলেও এখন সে তার মত বদলে ফেলেছে। সে এখন আর চ্যাং এর ছবিগুলো কিনতে চায় না, যা শুনে চ্যাং হতাশ হয়ে পড়ে। চিপ বলে চ্যাং এর যদি টাকা দরকার হয় তাহলে সে তাকে টাকা দিয়ে সাহায্য করবে, কিন্তু চ্যাং তা চায় না। সে তো নিজের টাকা চায়। আর এই কারণে সে দুঃখী হয়ে ওই বিল্ডিং এর ছাদে গিয়ে শুয়ে পড়ে, যে বিল্ডিং থেকে লু লাফ দিতে চেয়েছিল। এরই মধ্যে লু সেখানে চলে আসে। লু জানতো চ্যাং এখানেই থাকবে। চ্যাং এখানে তাকে জানায় যে তার আর্ট এক্সিবিশন হবে না। লু অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কেন। উত্তরে চ্যাং বলে সে হয়তো বা এক্সিবিশন করার মতো অতটাও ট্যালেন্টেড নয়। লু বলে চ্যাং বলেছিল আর্টিস্টরা মৃত্যুর পরই ফেমাস হয়। সে তো এখনো পর্যন্ত জীবিত আছে, তাই হয়তো বা সে ফেমাস হতে পারছে না। চ্যাং বলে বর্তমানে কারোর কাছে তার পেন্টিং এর কোনো মূল্য নেই। কেউ যদি তাকে মেরে ফেলতো তাহলে তার পেন্টিংস এর মূল্য বেড়ে যেত। তখন লু মজা করে বলে যে তাহলে সে কোনো সিরিয়াল কিলারকে কেন হায়ার করছে না নিজেকে হত্যা করানোর জন্য। যা শুনে চ্যাং হাসতে থাকে। লু বলে সে চ্যাংকে টাকা উপার্জনের জন্য একটি মাধ্যম দেখিয়ে দিবে। পরবর্তী দৃশ্যে আমরা চ্যাংকে দেখতে পাই যে কিনা লু এর ক্যাফেতে কাজ করছে। লু তাকে কফিতে আর্ট করতে বললে সে খুব সুন্দর করে কফির ওপর আর্ট করে, যা দেখে লু এবং কাস্টমাররা চ্যাং এর উপর ইমপ্রেস হয়ে যায়। লু চ্যাং এর প্রশংসা করে বলে যে সে অনেক সুন্দর আর্ট করতে পারে এবং নিশ্চয়ই সে একদিন সফল হবে। রাতের বেলায় ক্যাফে বন্ধ করার আগে লু চ্যাং কে সারাদিন পরিশ্রম করার জন্য বেতন দেয়। গতদিন লু চ্যাং কে ট্রিট দিয়েছিল, আর এই কারণেই আজ চ্যাং লু কে ট্রিট দিতে চাইছিল। তাই সে ডিনারের জন্য কি খাবে জিজ্ঞাসা করলে লু উত্তরে বলে সে ফ্রেঞ্চ খাবার খুব পছন্দ করে, তবে ফ্রেঞ্চ খাবারের দাম তো অনেক বেশি, যা কেনার মতো চ্যাং এর কাছে যথেষ্ট টাকা ছিল না। তাই চ্যাং চিন্তিত হলে লু হেসে বলে সে মজা করছিল, সে কিছুই খাবে না। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা চ্যাংকে দেখতে পাই যে কিনা তার ফ্রেন্ড ডিং এর সাথে একটি কার রেসিং এরিয়াতে যায়, যেখানে তারা কার রেসিং করে টাকা ইনকাম করতে পারবে। চ্যাং এখানে লিয়ান নামের একজনকে বলে তার গাড়িটি খুব সুন্দর এবং পাওয়ারফুল। এরপরও সে হেরে যাবে কারণ প্রতিপক্ষে চ্যাং থাকবে, যা শুনে সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। লিয়ান বলে চ্যাং যদি এই রেস জিততে না পারে তাহলে সে বিবস্ত্র হয়ে এখান থেকে চলে যাবে। প্রক্ষান্তরে চ্যাং বলে আর যদি লিয়ান হেরে যায় তাহলে তাকে 10,000 ওন দিতে হবে। তারা একে অপরের চ্যালেঞ্জ একসেপ্ট করে রেস করতে শুরু করে এবং শেষমেশ চ্যাং জিতে যায়। রেসে হেরে গিয়ে লিয়ানের মাথা গরম হয়ে যায়। সে চ্যাংকে তার পেটের টাকা দিয়ে দেয়। চ্যাং ওই টাকাগুলো থেকে অল্প কিছু পরিমাণ টাকা রেখে বাকিগুলো তার বন্ধু ডিংকে দিয়ে দেয়। তখন সেখানে থাকা বাকিরা ডিংকে টাকা ফেরত দিতে বলে। ডিং টাকা না দিতে চাইলে লিয়ান জোর করে টাকাগুলো ফেরত নিতে চায়। তখন চ্যাং তাকে বাধা দিয়ে বলে এই টাকাগুলো সে পেয়েছে, তাই তার যাকে ইচ্ছা তাকে দিবে। এতে করে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হতে গেলে বাকিরা তাদেরকে বাধা দেয়। পরবর্তী দৃশ্যে চ্যাং লুকে নিয়ে একটি ফ্রেঞ্চ রেস্টুরেন্টে যায়, যেখানে সে কিছু দামি দামি ফ্রেঞ্চ খাবার অর্ডার করে। তাকে গড়গড় করে নির্ভুল ফ্রেঞ্চ খাবারের নাম বলতে দেখে লু কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কি এই সকল খাবার প্রায় খায় নাকি। চ্যাং বলে সে ইন্টারনেট থেকে এই সকল খাবারের নাম শিখেছে। তখন লু বলে সে 20 বছর পর আজ আবারও এই রেস্টুরেন্টে এসেছে। চ্যাং বলে সে নিশ্চয়ই এর আগে তার পরিবারের সাথে এসেছিল। লু বলে সে তার বাবার সাথে এখানে এসেছিল। চ্যাং তার মায়ের কথা জিজ্ঞাসা করলে লু বলে সে যখন ছোট ছিল তখন তার মা মারা গিয়েছিল। এরপর তার বাবা আবারও বিয়ে করে। এমনিতে তার বাবা একজন ধনী পরিবারের ছেলে ছিল, কিন্তু সে যখন নিজে টাকা ইনকাম করতে শুরু করেছিল তখন থেকে তাদের অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করে। কিন্তু তার বাবা কখনো তাকে এই অভাবের কোনো কিছুই
বুঝতে দেয়নি। এরপর চ্যাং লুকে সুন্দর করে খাবার পরিবেশন করে। লু বলে তার বাবাও তাকে এইভাবে খাবার পরিবেশন করে দিত, তার বাবা তাকে প্রিন্সের মতো ট্রিট করত। এখন লু চ্যাংকে চায়না থেকে চলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে। চ্যাং বলে তার বয়স যখন 8 বছর ছিল তখন তার বাবা মারা গিয়েছিল। এরপর তার দাদি তাকে তার মায়ের কাছে হংকং এ পাঠিয়ে দিয়েছিল, কিন্তু হংকং এ তার ভালো লাগতো না বলে তাকে পড়ালেখার জন্য অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হয়, যেখান থেকে সে গত মাসেই ফেরত এসেছে। এবার লু তাকে প্রশ্ন করে যে সে কেন আবারও চায়নাতে ফেরত এসেছে। চ্যাং উত্তরে বলে এই শহরে তার এবং তার বাবার একসাথে অনেক স্মৃতি রয়েছে। তখনই ওয়েটার তাদের জন্য একটি কেক নিয়ে আসে, যেখানে আই লাভ ইউ লেখা ছিল। চ্যাং অবাক হয়ে বলে সে তো কোনো কেক অর্ডার করেনি। লু তখন কেকের ভেতর থেকে একটি রিং বের করে, যা দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। লু বুঝতে পারে যে তারা যে টেবিলে বসে আছে সেখানে নিশ্চয়ই কেউ তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করার পরিকল্পনা করেছিল। আরেকজনের সারপ্রাইজ নষ্ট করে ফেলেছে বুঝতে পেরে তারা দুজনই তাড়াতাড়ি রেস্টুরেন্ট থেকে পালিয়ে যায়। এরপর তারা দুজন একসাথে ঘুরতে যায়। এখানে তারা একে অপরের ব্যাপারে অনেক কিছু জানতে পারে, তারা অনেক মজাও করে। এখন বাড়ি ফেরার পথে লু রাস্তার পাশে জুয়েলারি শপে একটি রিং দেখতে পায়, যা দেখে তার খুব পছন্দ হয়, কিন্তু রিংটির দাম অনেক বেশি ছিল, তাই সে কিছুক্ষণ এটার দিকে তাকিয়ে থেকে চলে যায়। চ্যাং এই জিনিসটা লক্ষ্য করে, সে ভালো করে রিংটিকে দেখে নেয়। বাড়ি ফিরে চ্যাং পেন্টিং করছিল, তখন লিয়ান এসে তাকে আবারও কার রেসিং এর জন্য চ্যালেঞ্জ করে। সে আরো বলে চ্যাং যদি রেসে হেরে যায় তাহলে তাকে বিবস্ত্র হয়ে বাড়ি ফিরতে হবে। চ্যাং রেস করতে রাজি না হলে লিয়ান তাকে হুমকি দিয়ে বলে চ্যাং যে ক্যাফেতে কাজ করে ওই ক্যাফে এবং তার পেন্টিং করা স্টুডিও সে ভেঙে ফেলবে। ফলে চ্যাং কে বাধ্য হয়ে লিয়ানের কথা মেনে নিতে হয়। পরদিন রাতে চ্যাং লিয়ানের সাথে রেস করতে চায়। চ্যাং দ্রুত গতিতে তার গাড়ি চালাচ্ছিল, এমন সময় হঠাৎই লু তার গাড়ির সামনে চলে আসলে সে কোনো রকমে গাড়ি ব্রেক করে। চ্যাং গাড়ি থেকে নেমে লুকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। লু বলে চ্যাং এর মতো তারও জীবন আছে, কিন্তু সে তার জীবন নিয়ে খেলা করে না। একথা বলেই সে সেখান থেকে রাগ করে চলে যায়। লুয়ের জন্য গাড়ি থামানোর ফলে চ্যাং এর রেসটি হেরে গিয়েছিল। আর এরপর চ্যাং লুকিয়ে লুকিয়ে লুয়ের ক্যাফেতে আসে, কারণ রেসের শর্ত অনুযায়ী তাকে হেরে যাওয়ার জন্য বিবস্ত্র হয়ে বাড়ি ফিরতে হতো। লুয়ের ক্যাফে কাছে হওয়ায় সে বিবস্ত্র অবস্থায় এখানে এসেছিল। লু চ্যাংকে একটি চাদর পরতে দেয়। এরপর সে চ্যাংকে জিজ্ঞাসা করে সে কি এই একই কাজ করে তাকে ডিনারে নিয়ে গিয়েছিল। চ্যাং হ্যাঁ উত্তর দিলে লু আরো বেশি রেগে যায়। লু বলে সে এই সামান্য কিছু টাকার জন্য নিজের জীবন বাজি রেখেছে, এছাড়া সে আগে কখনো তার এই রেসিং এর ব্যাপারে বলেওনি। এখন চ্যাং জানায় সে যখন অস্ট্রেলিয়াতে ছিল তখন মাঝে মাঝে সে তার ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটে যেত, আর সেখান থেকে সেই কার রেসিং এর মাধ্যমে টাকা উপার্জনের ব্যাপারে জেনেছিল। আর এরপর থেকে সে মাঝে মধ্যে কার রেসিং করে তার টিউশন ফিস চালাতো, কিন্তু এখন সে তার সেই সকল বন্ধুদের সাথে কোনো রকম যোগাযোগ করে না। লু চ্যাং এর কাণ্ড দেখে কান্না করতে থাকে, কারণ তাকে খুশি করার জন্য চ্যাং তার জীবন বাজি রেখেছিল। চ্যাং লুকে শান্ত করার জন্য তার স্টুডিওতে নিয়ে যায়, যেখানে গিয়ে লু মুক্ত হয়ে যায়, কারণ চ্যাং পুরো দেওয়াল জুড়ে শুধুমাত্র তারই ছবি এঁকে রেখেছিল। লু চ্যাংকে তার আরেকটি ছবি আঁকতে বলে, চ্যাংও ছবি আঁকে। আর এরপর লু তাকে সত্য কথাটা খুলে বলে যে সেদিন সে সুইসাইড করতে গিয়েছিল তাকে এক্স বয়ফ্রেন্ড ধোকা দিয়েছিল এই কারণে, যা শুনে চ্যাং তাকে মানসিক সাপোর্ট দেয়। তারা দুজন একসাথে থাকতে থাকতে একে অপরকে ভালোবেসে ফেলেছিল। ওই রাতে তারা একসাথেই থাকে। সকালবেলা একটা দুঃস্বপ্ন দেখে লু এর ঘুম ভাঙে, আর এই কারণেই সে ওই দিনই তার অসুস্থ বাবার সাথে দেখা করতে হসপিটালে যায়। তাদের সাথে এমন কিছু হয়েছে যার পর থেকে লু এর বাবা শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিল। সে সবসময় স্বপ্ন দেখে লু পানিতে ডুবে মারা যাচ্ছে, কিন্তু সে লুকে শত চেষ্টা করেও বাঁচাতে পারছে না। লু তার বাবার এই অবস্থার জন্য কান্না করতে থাকে। পরদিন লু একটি রেস্টুরেন্টে তার এক্স বয়ফ্রেন্ড ইয়াং এর সাথে দেখা করতে যায়। লু ইয়াংকে তাকে এখানে ডাকার কারণ জিজ্ঞাসা করে। ইয়াং বলে সে এবং লু একই রকম, তাহলে লু কেন তাকে ছেড়ে চলে গিয়েছিল। লু বলে সে কখনোই তার মতো লোভী নয়। তখন ইয়াং বলে সে ধনী পরিবারের মেয়েকে বিয়ে করেছে, সে কারণে সে লোভী হয়ে গিয়েছে। কিন্তু লু নিজেও চায়নার একজন ধনী পরিবারের একমাত্র ছেলের সাথে সম্পর্কে আছে, এতে কি সে লোভী হয় না? চ্যাং ধনী পরিবারের সন্তান জেনে লু অবাক হয়ে যায়, আর এই কারণেই সে এখানে ইয়াংকে কোনো উত্তর দিতে পারে না। সেই সাথে সে চ্যাংকেও কিছু বলে না। এরপর সে আর্ট গ্যালারির চিপের সাথে দেখা করতে যায়। সে চিপকে চ্যাং এর আঁকা পেন্টিং দেখায়, যেগুলো দেখে চিপ ইমপ্রেস হয়ে চ্যাং এর আর্ট এক্সিবিশনের জন্য রাজি হয়ে যায়। লু চ্যাংকে গিয়ে এই খবর জানালে চ্যাং অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর চ্যাং আরো কিছু পেন্টিং আঁকে যেগুলোর সাথে তার বাবার স্মৃতি জড়িয়ে ছিল। চ্যাং পেন্টিং এঁকে ঘুমিয়ে পড়ে, তখন লু এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এখানে একটা প্রশ্ন
আসতে পারে যে চ্যাং তার পরিচয় নিয়ে লুকে মিথ্যা কথা বলেছে, জেনেও লু কেন তার সাথে স্বাভাবিক ব্যবহার করছে। তো এর উত্তর আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। আপাতত লু এবং চ্যাং চিপের জন্য অপেক্ষা করছিল, কারণ চিপ এসে তার পেইন্টিংস গুলো বিক্রি করার ব্যবস্থা করবে। সেই সময় লুকে একজন লোক কল করে বলে সে এবং চিপ মিলে যা করছে এতে করে তাদের কন্ট্রাক্ট ভেঙে যাবে। লোকটি তাকে ওয়ার্নিং দিয়ে বলে যে তাকে তার কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করতে হবে, আর তা না হলে এর ফল ভালো হবে না। লোকটির কথা শুনে লু চিন্তায় পড়ে যায় এবং তারা কিসের কন্ট্রাক্টের কথা বলছিল এই ব্যাপারেও আমরা একটু পরে জানতে পারবো। কিছুক্ষণ পর চিপ এসে বলে সে একজন কাস্টমার পেয়েছে যে কিনা চ্যাং এর সকল পেইন্টিং কিনতে আগ্রহ প্রকাশ করেছে। সবগুলো পেইন্টিং এর কথা শুনে চ্যাং থমকে যায়। সে বলে সে তার মেমোরি সিরিজ বিক্রি করতে চায় না, যা শুনে চিপ রেগে যায়, কারণ ওই কাস্টমার তার মেমোরি সিরিজ দেখেই তার পেইন্টিংস গুলো কিনতে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু এখন চ্যাং সেগুলো বিক্রি করবে না বলছে। চিপ রেগে চলে যেতে লাগলে চ্যাং তাকে পেছন থেকে ডাক দেয়, অর্থাৎ সে মেমোরি সিরিজ গুলো বিক্রি করতে রাজি হয়েছে। পরদিন লো তার ক্যাফের সামনে আসলে চ্যাং খুব সুন্দরভাবে তাকে ওই আংটিটি দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। এই আংটিটি সেদিন লো পছন্দ করেছিল। এটা দেখে লো অনেক কান্না করতে থাকে। সে চ্যাংকে জিজ্ঞাসা করে সে এই আংটিটি কেনার টাকা কোথায় পেয়েছে। উত্তরে চ্যাং বলে সে তার কিছু পেইন্টিং বিক্রি করে দিয়েছে। লো বলে সে সামান্য একটি আংটির জন্য তার বাবার স্মৃতি জড়িত মেমোরি সিরিজ বিক্রি করে দিয়েছে। আজ তার কাছে টাকা নেই বলে সে এতটা নিচে নেমেছে, আর এভাবেই সে টাকার জন্য নিজেকে ছোট করতে থাকবে। একথা বলে লো কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। তার মনে একটি চাপা কষ্ট ছিল যেটা সে প্রকাশ করতে পারছিল না, তাই সে ছাদের উপর একা একা দাঁড়িয়ে চ্যাং এর কাছে ক্ষমা চাইতে চাইতে কান্না করতে থাকে। এরপর সে ক্যাফেতে ফিরে এলে দেখতে পায় চ্যাং তার জন্য সেখানেই অপেক্ষা করছে। লু চ্যাংকে নিয়ে চ্যাং এর বাড়িতে যায়। চ্যাং দেখতে পায় তার বিক্রি করা সকল পেইন্টিং লু ফিরিয়ে এনেছে। লু তাকে টাকার বিনিময়ে দ্বিতীয়বার এগুলো বিক্রি করতে মানা করে। চ্যাং বলে লু কি তাহলে তার প্রপোজালে রাজি হয়েছে। লু বলে সে চ্যাং এর সাথে কিছুদিন ঘুরে বেড়িয়েছে, এর মানে এই নয় যে তাকে চ্যাংকে বিয়ে করতে হবে। চ্যাং তাকে সময় নিয়ে এই ব্যাপারে ভাবতে বলে। তখন লু তাকে তার সামনে আসতে বারণ করে সেখান থেকে বেরিয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা অদ্ভুত এক চেঞ্জ দেখতে পাই। আমরা লুকে দেখতে পাই যে কিনা তার এক্স বয়ফ্রেন্ড ইয়াং এর সাথে ডেটে গিয়েছিল। তখন চ্যাং এসে লু এর কাছে তাকে ছেড়ে দেওয়ার কারণ জানতে চায়। উত্তরে লু বলে সে এমন কোন গরিব ছেলেকে বিয়ে করতে চায় না যে কিনা তার ইচ্ছে পূরণ করতে পারবে না। সামান্য একটি রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য চ্যাংকে তার জীবনের বাজি ধরতে হয়, তাই সে তার এক্স বয়ফ্রেন্ডের কাছে ফিরে যাচ্ছে যে কিনা নিজে থেকেই অনেক রিচ। লু আরো বলে চ্যাং একজন সামান্য আর্টিস্ট যার পেইন্টিংস কেউ কেনে না, কারণ তার ছবিগুলো সবই মূল্যহীন। যে কথাগুলো শুনে চ্যাং এর হৃদয় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তার কাছে মনে হয় লু একজন লোভী মেয়ে। তবে আমরা তো জানি যে লু জানে চ্যাং আসলে কতটা বড় লোক। এটা জানার পরও সে কেন চ্যাং এর সাথে এরকম ব্যবহার করছে, ব্যাপারটা বেশ সন্দেহজনক। এদিকে এই সুযোগে লু এর এক্স বয়ফ্রেন্ড ইয়াং তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। লু তাকে দূরে সরিয়ে দিয়ে হাসতে থাকে। লু বলে সে তার উপর কোন রকম ইন্টারেস্টেড না, আর সে একটি ডিল করেছে যার জন্য ইয়াং শুধুমাত্র একটি চরিত্র। ইয়াং বলে তাহলে সেও তার মতো টাকার পেছনে ছোটে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। একথা বলে ইয়াং সেখান থেকে চলে যায়। লু কান্না করতে থাকে। তখন একটি অতীতের দৃশ্য দেখানো হয়। আমাদের সামনে আসে মুভির সবচেয়ে বড় টুইস্ট। আসলে যে লোকটি লুকে কল করে কন্ট্রাক্টের হুমকি দিয়েছিল, কিছুদিন আগে সেই লোকটি তাকে প্রাইভেট প্লেনে করে হংকং এ নিয়ে এসেছিল। লোকটি মূলত চ্যাং এর মায়ের লোক ছিল, যে কিনা লুকে নিয়ে চ্যাং এর মায়ের কাছে আসে। চ্যাং এর মা বলে তার স্বামী মারা যাওয়ার পর থেকে সে চ্যাংকে বড় করেছে। সে ভেবেছিল চ্যাং তার বিজনেসের দায়িত্ব নিবে, কিন্তু চ্যাং তার বিজনেসের দায়িত্ব না নিয়ে সাধারণভাবে জীবনযাপন করতে চায় এবং পেইন্টিং করতে চায়। সে লোকে চ্যাং এর সাথে প্রেমের অভিনয় করে এই বলে ছেড়ে দিতে বলে যে চ্যাং গরিব। সে লোকে বলে সে যেন পদে পদে চ্যাংকে এটা বোঝায় যে পৃথিবীতে টাকা ছাড়া কোনো কিছুর মূল্য নেই, ভালোবাসার জন্য টাকা প্রয়োজন। আর এভাবে করে চ্যাং টাকার মূল্য বুঝে তার মায়ের কাছে ফিরে আসবে এবং এই কাজটির বদলে সে লুকে 15 মিলিয়ন ওয়ান দেবে। অর্থাৎ এতদিন পর্যন্ত লু চ্যাং এর সাথে মিলেমিশা করা এবং তার কাছে আসা এই সব কিছু চ্যাং এর মায়ের কথাই করেছিল। আর এই কারণেই মূলত ইয়াং যখন তাকে জানিয়েছিল যে চ্যাং একজন ধনী পরিবারের ছেলে, তখন সে কোনো প্রকার রিয়াক্ট করেছিল না বা ইয়াংকে কোনো উত্তরও দিয়েছিল না, কারণ সে তো আগে থেকেই সবটা জানতো। কন্ট্রাক্ট করে লু চ্যাং এর সাথে কিছুদিন মেলামেশা করার পর আবারও চ্যাং এর মায়ের সাথে দেখা করতে চায়। সে চ্যাং এর মাকে বলে তার টাকার প্রয়োজন নেই। সে চ্যাং এর সাথে থাকতে থাকতে তাকে ভালোবেসে
ভালোবেসে ফেলেছে। কিন্তু চ্যাং এর মা একথায় গুরুত্ব না দিয়ে তাকে বলে সে যেন তার কন্ট্রাক্টের কাজগুলো ঠিকভাবে শেষ করে। লু কান্না করতে থাকে কারণ সে যাকে ভালোবাসে তাকে এইভাবে ধোকা দিতে পারছে না। অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে সেটা করতে হয় যেহেতু সে কন্ট্রাক্টে সাইন করেছিল। বর্তমানে লু এতটাই আপসেট হয়ে গিয়েছিল যে সে মিংকে বলে সে এত টাকা দিয়ে কি করবে যদি সে শান্তিতেই না থাকে। সে ড্রিঙ্ক করতে করতে বলে যে মানুষটাকে সে খুব ভালোবেসেছে শুধুমাত্র কিছু পরিমাণ টাকার জন্য সে তাকে ধোকা দিয়ে দিয়েছে। চ্যাং তাকে খুশি করার জন্য জীবন বাজি রেখেছিল। একথা ভেবে লু কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে চ্যাং তার মায়ের সাথে দেখা করতে আসে। চ্যাং এর মা তাকে ফিরে আসতে বলে। চ্যাং তার মায়ের কাছে তার বাবার মৃত্যুর কারণ জানতে চায়। উত্তরে মা জানায় তার বাবা ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে পেন্টিং করত, যে কারণে চ্যাং এর দাদা দাদি তার বাবার উপর ভীষণ রেগে থাকতো। তার বাবা কখনো তাদের ফ্যামিলি বিজনেসের প্রতি নজর দেয়নি, আর এই কারণেই মূলত চ্যাং এর মাকে তার বিজনেস দেখাশোনা করতে হয়েছে। চ্যাং এর বাবা পেন্টিং করলেও কোনোদিন সে তার পেন্টিং বিক্রি করতে পারেনি, একজন ভালো আর্টিস্ট হতে পারেনি, যে কারণে তার স্বপ্ন ভেঙে সে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যায় এবং একটা সময় যন্ত্রণা থেকে মুক্তি পেতে সে নিজেকেই নিজে শেষ করে দেয়। আর এখন চ্যাং তার বাবার মতোই করছে। চ্যাং এর মা আরো বলে চ্যাংকে তার ক্যারিয়ার এভাবেই শেষ করে দিবে। পরবর্তী দৃশ্যে আমরা চ্যাংকে মিটিং এ দেখতে পাই, অর্থাৎ সে এখন থেকে তার ফ্যামিলি বিজনেসের দায়িত্ব নিয়েছে। এর মানে হলো তার মায়ের পরিকল্পনা ভালো মতোই কাজ করেছে। এখানে চ্যাং তার বিজনেসের কাজে ব্যস্ত থাকলেও প্রতিটি মুহূর্তে সে লুকে ভীষণ মিস করত। সে লুকে ভোলার জন্য ড্রিঙ্কও করতে থাকে। ওই সময় আমাদেরকে একটি অতীতের দৃশ্য দেখানো হয়। লু ছেড়ে চলে যাওয়ার পর চ্যাং মাত্রা অতিরিক্ত ড্রিঙ্ক করে কার রেসিং এরিয়াতে গিয়েছিল। সে সেখানে 1 মিলিয়ন ওনের বেট লাগাতে চায়। সে ড্রাঙ্ক অবস্থায় ছিল বলে লিয়ান তাকে মেরে চলে যেতে বলে, কিন্তু চ্যাং রেগে গিয়ে লিয়ানকে মেরে তার দিকে টাকা ছুঁড়ে মেরে বলে তারা শুধুমাত্র টাকা চেনে, তাদের কাছে জীবনের থেকে টাকার মূল্যই বেশি, কিন্তু এই টাকা থেকে ভালোবাসার মূল্য অনেক বেশি। বর্তমানে একটি পার্টিতে আসা গেস্টরা চ্যাং এর পেন্টিং গুলো দেখে মুগ্ধ হয়ে যায়। তারা এই পেন্টিং গুলো বিক্রি করতে বললে চ্যাং এর মা বলে এগুলোর সাথে চ্যাং এবং তার পরিবারের স্মৃতি জড়িয়ে আছে, তাই এই পেন্টিং গুলো বিক্রি করা হবে না। কিন্তু চ্যাং এখন এই পেন্টিং গুলো বিক্রি করতে চাইছিল, কেননা এর সাথে লুয়ের স্মৃতিও জড়িয়ে ছিল। সে বলে যত কম দামি হোক না কেন এই পেন্টিং গুলো যেন বিক্রি করে দেওয়া হয়। কিছুদিন পর চ্যাং এর পেন্টিং গুলো কেনার জন্য একজন কাস্টমার 15 মিলিয়ন ওন দিতে রাজি হয়ে যায়। চ্যাং একথা জানার পর বেশ শকড হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে কেউ কেন তার এই পেন্টিং গুলো এত টাকা দিয়ে কিনতে চাইছে, তাই সে নিজে পেন্টিং গুলো দেওয়ার জন্য কাস্টমারের সাথে দেখা করতে অস্ট্রিয়াতে যায়। কাস্টমারের বাড়ি পৌঁছে দরজা খুলতেই চ্যাং লুকে দেখতে পায়, যে কিনা তার থেকে উচ্চ মূল্য দিয়ে হলেও পেন্টিং গুলো কিনতে চাইছিল। চ্যাংকে ধোকা দেওয়ার পর থেকে লু তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। সে জীবনের প্রতিটি মুহূর্তে চ্যাংকে মিস করছিল। চ্যাং দেখতে পায় লু একটি পুরাতন বাড়িতে বাস করছে। সে লুকে খোঁজা মেরে বলে তার বয়ফ্রেন্ডও কি তাকে ছেড়ে চলে গিয়েছে। সে লু এর অবস্থা দেখে লুকে অনেক অপমান করতে থাকে। চ্যাং বলে সে তাকে টাকার জন্য ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আজ তার কাছে এত টাকা আছে যা সে কল্পনাও করতে পারবে না। সে তার বাবার মতো পেন্টিংস করে অনেক সময় নষ্ট করে ফেলেছে। সে আগে থেকে রিচ ছিল, কিন্তু লু তাকে গরিব বলে ফিরিয়ে দিয়েছিল। সে লুকে আরো অনেক উল্টোপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। লু বেচারি তার সামনে কিছুই বলতে পারে না, শুধুমাত্র অঝরে কাঁদতে থাকে। চ্যাংকে এইভাবে বেরিয়ে যেতে দেখে তার হঠাৎই মনে হয় যে শেষবারের জন্য হলেও তাকে তার ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্য শেষ চেষ্টা করতে হবে। তাই তো সে চ্যাং এর পিছু পিছু যেতে শুরু করে। তবে ততক্ষণে চ্যাং গাড়ি নিয়ে অনেক দূর চলে গিয়েছিল। তবুও লু হার মানে না, সে চ্যাং এর গাড়ির পিছু করতে থাকে। এদিকে কিছু দূর যাওয়ার পর লু এর এই অবস্থা দেখে চ্যাং এর ভীষণ কষ্ট হয়। এই কারণে সে আর সামনে যেতে পারে না। তাই তো সে গাড়ি ঘুরিয়ে আবারও লু এর বাড়ির দিকে ফিরে আসে, কিন্তু সে বাড়ি কোথাও লুকে খুঁজে পায় না এবং তাকে খুঁজতে বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে রাস্তা দিয়ে ছোটার সময় লু একজন ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীটি এখানে তার হাতে থাকা ওই আংটিটি চাইছিল। আংটিটি চ্যাং এর দেওয়া সেই আংটিটি ছিল, আর এই আংটিটিকে আঁকড়ে ধরেই লু এতদিন যাবৎ বেঁচে আছে। এ কারণেই সে কিছুতেই তার ভালোবাসার মানুষের দেওয়া আংটিটি ওই ছিনতাইকারীকে দিতে চায় না। এক পর্যায়ে আংটিটির জন্য ধস্তাধস্তি করে ছিনতাইকারী লু এর পেটে ছুরি ঢুকিয়ে আঘাত করে। এতে করে লু মাটিতে লুটিয়ে পড়ে, যা দেখে ছিনতাইকারী ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। তবে লু তখনও পর্যন্ত হার মানেনি। ভালোবাসার মানুষটির কাছে যাওয়ার জন্য সে তার শেষ শক্তি দিয়ে উঠে দাঁড়ায়। রক্তাক্ত অবস্থায় সে চ্যাংকে খুঁজতে যায়। অন্যদিকে চ্যাং ও গাড়ি নিয়ে তাকে খুঁজতে থাকে এবং একটা সময় লু হঠাৎ করে চ্যাং এর গাড়ির সামনে চলে আসে। চ্যাং ও গাড়ি কন্ট্রোল করতে পারে না, যার ফলে লু এর
অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে গাড়ির সাথে ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে পড়ে পানিতে। পানিতে ডুবতে ডুবতে তার চোখে ভেসে ওঠে চ্যাংয়ের সাথে কাটানো তার সমস্ত স্মৃতি। এরপর চ্যাং তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। সে দেখতে পায় লু তার দেওয়া আংটিটি পড়ে আছে, যা দেখে সে বুঝতে পারে লু তাকে অনেক ভালোবাসে। এরপর চ্যাং তার মায়ের সাথে কথা বললে তার মা তাকে সমস্ত সত্যিটা খুলে বলে। সে আরো বলে লু তাকে বলেছিল সে চ্যাংকে ভালোবেসে ফেলেছে, তার টাকার কোনো দরকার নেই, সে শুধুমাত্র চ্যাংকে চায়। যা শুনে চ্যাং বলে সবকিছু টাকা দিয়ে কেনা যায় না, মিলিয়ন টাকা দেওয়ার পরও লু তাকে ভালোবেসে ফেলেছে, তার ভালোবাসার কাছে এখন টাকা মূল্যহীন। সে তার মাকে দ্বিতীয়বার টাকার বদলাতে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে মানা করে এবং সে আবারও তার ফ্যামিলি বিজনেস ছেড়ে লুয়ের কাছে ফিরে যায়। চ্যাং লুকে কথা দিয়ে বলে যে সে কখনোই তাকে ছেড়ে যাবে না, আর এরপর সে লুকে আবারও ওই আংটিটি পরিয়ে দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। লু এবার আর তাকে ফিরিয়ে দেয় না, কেননা সে সারা জীবন চ্যাংয়ের সাথে সুখে শান্তিতে বাস করতে চায়। আর ঠিক এইভাবেই টাকা এবং ভালোবাসার লড়াইয়ের মধ্যে ভালোবাসা জিতে যায়। আর এরই সাথে সাথে এই মুভির গল্প এখানেই শেষ হয়ে যায়।